ওই জায়গাতে অ্যাবজর্ব করতে না পারার কারণে কি হলো? আপনার আওয়ামী লীগের মধ্যে ঘুণ ধরে গেল। আবার একই ভাবে আমি ২০১৮ থেকে বিএনপিতে আছি। আমি বিএনপির যেহেতু একটা ব্যাকফুটেজ ছিল, পজিটিভ দিকগুলো বলেছি সবসময়, এবং এখনও যেহেতু বিএনপি আমি ছেড়ে যাইনি, তো কাজে বিএনপি দলটি ভালো করুক, এজন্য একেবারে সেই গত ৪ মাস ধরে ঠিক সেইভাবে কথা বলছি। যেভাবে আমি আওয়ামী লীগে যখন ছিলাম এমপি, তখন যেভাবে কথা বলতাম এখন ঠিক সেভাবে কথা বলছি। বিএনপি এটা কীভাবে গ্রহণ করলো, করলো না, কি মনে করলো বা না করলো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এর কারণ হলো আমি আওয়ামী লীগ থেকে কিছু আশা করিনি। যে দলের সঙ্গে আমার আত্মিকতা রয়েছে, যে দল আমাকে এমপি বানিয়েছে, তাদের কাছেই আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। তো বিএনপির কাছে আমি কি চাইবো? তো যার জন্য আমি আমার মতো করে বলে যাচ্ছি। আবার একইভাবে এই সময়টিতে এখন আওয়ামী লীগকে যদি আমি তেল মারি বা অন্য সবার মতো যদি একটা কল্পনাপ্রসূত জিনিস তৈরি করি, শুনতে আপনাদের খুব ভালো লাগবে। আমার কিছু ভিডিওতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইন্সপায়ার্ড হয়েছেন। তারা অনেকে টেলিফোন করে বলেছেন যে, "ভাই, এই বিপদের দিনে আপনি বলছেন আপনার প্রতি জুলুম করা হয়েছে, আপনি বিএনপিতে আছেন, তারপর আমাদের এই বিষয়গুলো বলছেন, উই আর গ্রেটফুল।" এই কথাগুলো অনেকে বলছেন। তো তারা হয়তো আবেগপ্রবণ। আমি তাদের অনেকের মধ্যে দেখেছি তারা প্রায় সবাই প্রতিদিন স্বপ্ন দেখেন রাতে, যে সকালবেলা উঠে দেখবেন যে শেখ হাসিনা বাংলাদেশে চলে এসেছে, আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে। আর এই গত ৪ মাসে আওয়ামী লীগের সঙ্গে যে জুলুম অত্যাচার হয়েছে, তারা সেটা কড়ায় গুন্ডায় সেটা প্রতিশোধ নিয়ে সবাইকে দাঁত ভাঙা জবাব তারা দিয়ে দিয়েছেন। তো এরকম যে স্বপ্ন বা কল্পনা, ইলিউশন, এটার মধ্যে আওয়ামী লীগের প্রায় সব মানুষ, হাতে গোনা কিছু মানুষ আছেন যারা আওয়ামী লীগ জমানাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শেখ হাসিনার দ্বারা, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা চাচ্ছেন যে যা হয়েছে ভালো হয়েছে, শেখ হাসিনা না না আসলেই ভালো, আওয়ামী লীগ মুসলিম লীগের মতো পতন হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। আর সাধারণ যারা মানুষ আছেন তারা এই বিশৃঙ্খলার কারণে, রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে পুরো রাজনীতির উপরই তারা বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন, এবং তারা মনে প্রাণে চাচ্ছেন যে একটা অরাজনৈতিক শক্তি দীর্ঘমেয়াদে এই দেশটাকে চালাক। এই পুঁটি মাছের লাফালাফি, মেনি মাছের ডাকাডাকি, এই জিনিসগুলো তাদের পছন্দ হচ্ছে না। তারা রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার শুনতে যাচ্ছেন। শাসক শাসকের মতো হবে, রাজা রাজার মতো হবে, রাজার ঘোড়া থাকবে, চাবুক থাকবে, রাজপ্রাসাদ থাকবে। তো এরকম অনেক যারা সাধারণ মানুষ তারা মনে প্রাণে চাচ্ছেন যে একটা সুসংবদ্ধ শক্তি দেশটিকে সুন্দরভাবে চালাক, কোনো দুর্বল শাসক, পোলাপানের শাসক, অর্বাচীনের শাসন যেন না চলে। তো এইরকম একটা ক্রিটিক্যাল যে অবস্থা, সেই অবস্থাতে যারা কল্পনা করছেন যে শেখ হাসিনা আবার ফিরে আসবেন, এটি আমার দৃষ্টিতে বলতে গেলে একেবারে অসম্ভব, একেবারে অসম্ভব। তার বয়সের কারণে। ২ নম্বর হলো যে তিনি যেভাবে গিয়েছেন, এটাকে সবাই বলছে যে তিনি পালিয়ে গেছেন, এটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে পালানো অবস্থা থেকে কোনো রাজনীতিবিদ ফিরে এসে আবার ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন, এটার সিঙ্গেল নজির জানা নেই। যেমন যুদ্ধে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ন বোনাপার্ট, তাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং তাকে একটা দ্বীপে বন্দি করে রাখলো ব্রিটিশ আর্মি, সেনাবাহিনী। তিনি সেই ব্রিটিশ আর্মির কবল থেকে পালিয়ে চলে এলেন একা, এবং যখন তিনি এলেন তখন তিনি দেখলেন যে তার বিরোধী পক্ষ ফ্রান্সের ক্ষমতা দখল করে আছে এবং ওখানে ব্রিটিশ কর্তৃত্ব চলছে। তো ওইরকম একটা সৈন্যবাহিনীর সঙ্গে তার দেখা হলো, হয়তো ২-৩ হাজার সৈন্য ছিল, এবং সেই ২-৩ হাজার সৈন্য যারা নেপোলিয়ন বোনাপার্ট যেহেতু পালিয়ে এসেছেন তাকে গ্রেপ্তার করবে, কিন্তু তার নেতৃত্বে এমন ব্যাপার, তিনি সামনে গিয়ে বললেন যে আমি তোমাদের সম্রাট, স্যালুট করো। বিশ্বাস করেন এই গা কাটা দিয়ে উঠছে, পুরো রেজিমেন্ট অস্ত্র রেখে স্যালুট করলো।
এই রেজিমেন্ট সৈন্যদেরকে নিয়ে তিনি একটার পর একটা ঘাঁটি দখল করে আবার ফ্রান্সের সম্রাট হয়ে গেলেন। এই হলো নায়কদের নায়কোচিত আচরণ। একবার সেই মানে যাকে বলা হয় এ যুগের ফেরাউন, ফেরাউন মানে আমরা বাংলাদেশে গালাগালি করি, কিন্তু এটা মিশরে খুবই প্রেস্টিজিয়াস একটি উপাধি। এবং আমরা যে ফেরাউনকে গালাগালি করি, রামসেস দ্য সেকেন্ড, তাকে বলা হয় ফাদার অফ দ্য নেশন মিশরে, ইজিপ্টে। তো গত এই 100 বছর বা 200 বছরের মধ্যে মানে কলিকালের যে ফেরাউন, তিনি হলেন গামাল আবদেল নাসের। তো তার বীরত্ব কেমন, তিনি মঞ্চে বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে মঞ্চে গুলি করা হলো এবং তার শরীর থেকে দর করে গুলি ঝরছে। তখন টেলিভিশন ছিল না, রেডিওতে এই তার ভাষণ প্রচারিত হচ্ছিল পুরো আরব বিশ্বে। তো সমস্ত মানুষ দৌড়দৌড়ি শুরু করলো। তখন তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন, প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাউকে গুলি করেনি, আপনারা তাকিয়ে দেখুন, ফিরে তাকিয়ে দেখুন, আমাকে গুলি করছে, আমার শরীর থেকে রক্ত ঝরছে, আমি আপনাদেরকে ছেড়ে যাচ্ছি না, আই এম নট লিভিং ইউ, আপনারা কেন আমাকে ছেড়ে যাচ্ছেন? এই জনগণ ঘুরে দাঁড়ালো, পুরো যে অভ্যুত্থান তার পক্ষে চলে এলো। দিস ইজ দ্য পলিটিক্স। কাজেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গেছেন, যদি ভারতে না গিয়ে ভুটানে যেতেন। ভারত বাংলাদেশের লোকের কাছে খুবই ঘৃণিত, নিন্দিত, শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত, তিনি সেখানে গিয়েছেন। তো প্রথমত তিনি পালিয়েছেন বা পালানোর বদনামের ভাগিদার হয়েছেন, দ্বিতীয়ত তিনি এমন একটি দেশে গেছেন যে দেশের কথা শুনলে বাংলাদেশের সব মানুষ দরকার হলে কবর থেকে বের হয়ে এসে অস্ত্র হাতে নেবে। ফলে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী এসে বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, এ দেশের 18 কোটি মানুষের প্রায় সবাই, এমনকি আওয়ামী লীগের লোকও ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে। তো কাজেই ভারতের সহযোগিতা নিয়ে সরাসরি শেখ হাসিনার ফিরে আসাটা অসম্ভব। এই গেল একটা। সেকেন্ড থিং হলো, তিনি ভারত যদি তাকে প্রত্যার্পণ করেন, বিচারের মুখোমুখি হন, 2 বছর 3 বছর এইভাবে চলে, তার যে বয়স এখন প্রায় 80 বছর, তার ওই হাত পা বাঁকা হয়ে যাবে। বেগম খালেদা জি এখন যেভাবে অসুস্থ, তার চেয়ে তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো বুঝতে পারছেন ব্যাপার। শেখ হাসিনাকে নিয়ে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন, এখানে তার প্রতি শ্রদ্ধা রাখুন, ভালোবাসা রাখুন, সঙ্গে সঙ্গে আপনারা বিকল্প চিন্তা করুন, জয়কে নিয়ে চিন্তা করুন। শেখ পরিবারের বাইরে যদি কাউকে নিয়ে চিন্তা করেন বা পরিবারের মধ্যে অন্য কাউকে নিয়ে চিন্তা করুন, কিন্তু এই চিন্তাটা কনক্রিট যদি রাখেন, বিএনপি বহু বছর শুধু বেগম খালেদা জিয়াকে নিয়ে চিন্তা করেছে, এমনকি 2018 সন পর্যন্ত খালেদা জিয়াকে নিয়ে চিন্তা করেছে, তারা তারেক রহমানকে চিন্তাই করেনি, এবং দ্যাট ওয়াজ এ গ্রেটেস্ট মিস্টেক। ফলে তারেক রহমানের নেতৃত্ব গড়ে ওঠেনি। তারেক রহমানকে যদি 2014 সন থেকে প্রমোট করা হতো, তাহলে তিনি আজকের বিষয়ে আরও বেশি সিদ্ধান্ত নিতে পারতেন। তো যেহেতু আওয়ামী লীগ এখন একটা বিএনপির মতো অবস্থায় পড়েছে, তাকে সিদ্ধান্ত নিতে হবে হু ইজ লিডার, তার নেতাকে, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, মোহাম্মদ আরাফাত, নাকি খালেদ মাহমুদ চৌধুরী, নাকি অন্য কেউ? আগে তো নেতা ঠিক করতে হবে। এবং এটা তো আওয়ামী লীগের শেখানোর কথা। বিএনপিকে তারা বারবার প্রশ্ন করতে, আচ্ছা ঠিক আছে বিএনপি ক্ষমতা আসবে, প্রধানমন্ত্রী কী হবে, এই কথাটা একটু বলেন তো। বিএনপি বলতে পারেনি, কেউ বলতে পারেনি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, কেউ বলতে পারেনি তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। একমাত্র আমি বান্দা, আমি বলেছিলাম তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে, আর তারেক রহমান সাহেব যদি বলেন আমি নিজে প্রধানমন্ত্রী হব, কোনো অসুবিধা নেই। বিএনপিতে আমার মতো 1000 লোক আছে যারা প্রধানমন্ত্রী হতে পারেন, এবং প্রধানমন্ত্রী হলে তারা শেখ হাসিনার চেয়ে ভালো দেশ চালাবেন, এরকম যোগ্যতা সম্পন্ন 1000 লোক বিএনপিতে আছে। টেলিভিশনে এই কথাগুলো বলেছি। আওয়ামী লীগও এখন বলতে পারে যে শেখ হাসিনার পরিবর্তে 5000 লোক আছে আওয়ামী লীগে, যারা দলের সভাপতি হতে পারে, শেখ হাসিনার চেয়ে ভালোভাবে দল চালাতে পারে, এবং শেখ হাসিনার চেয়ে ভালো প্রধানমন্ত্রী হতে পারে। এই কথাটা যতক্ষণ না পর্যন্ত বলতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত রাজনীতি হবে না। এই গেল আরেকটি বিষয়। এখন আওয়ামী লীগ যে বিপদের মধ্যে পড়েছে, গর্তের মধ্যে পড়েছে, এখান থেকে ঘুরে দাঁড়ানোটা কিন্তু এত সহজ নয়।
কোনো অবস্থাতেই সহজ নয়। আওয়ামী লীগের আপনি যদি প্রথম পতনটা ধরেন 1954, অর্থাৎ 1954 সনে যে যুক্তফ্রন্ট সরকার হলো, 54 থেকে একেবারে 54, 55, 56, 57 4টি বছর। এই 4টি বছরে কতগুলো সরকার আসছে। এর মধ্যে শেরেবাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এরপরে মানে আরো অনেকে, মানে যাকে বলে আতাউর রহমান সাহেব, মানে কখনো কেন্দ্রের শাসন, গভর্নর শাসন, কখনো আবার পার্লামেন্ট গঠন করেছে। তো এইভাবে 3-3.5 বছর ধরে এই বারবার শুধু 6 মাস 7 মাস পর পর সরকার পরিবর্তন হয়েছে। এরপরে মার্শাল্লাহ চলে আসছে, আইয়ুব খানের মার্শাল্লাহ চলে আসছে। তো 58 থেকে আপনি যদি ধরেন 1973, তা 58 থেকে 73 যদি ধরেন তাহলে কত বছর হলো? 58 থেকে 58, 68 বছর, 68 মানে 10 বছর, 68 থেকে 73 5 বছর, মানে 15 বছর তাকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়বার ক্ষমতা আসার জন্য। দেন এগুলো কিন্তু সব ম্যাথমেটিক্স টার্মস এবং বারবার ঘটনা ঘটে। অর্থাৎ 54 সনে তারা 3 থেকে 3.5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ভোগ করেছে এবং বহুবার তাকে সরকার পরিবর্তন করতে হয়েছে, প্রধানমন্ত্রী পরিবর্তন করতে হয়েছে, কেন্দ্রে এক ধরনের মন্ত্রিপরিষদ চেঞ্জ হয়েছে বারবার। একই ঘটনা কিন্তু 73 থেকে 75 যে তাদের শাসনামল। এই শাসনামলে সরকারের এই প্রধানমন্ত্রী শাসিত শাসক, মানে প্রধানমন্ত্রী, তারপর রাষ্ট্রপতি শাসিত, এরপর বাকশাল শাসিত, এরপরে মন্ত্রিপরিষদ কতবার চেঞ্জ হয়েছে। 3.5 বছরের তাদের শাসন আমলে সব কিছু তছনছ। তাহলে প্রথমবার 15 বছর, পরে তারা আসলো, এসে আগেরবার যেভাবে 3.5 বছর, এবারও 3.5 বছর, তারপর ক্ষমতায় গেল। এরপর তারা ক্ষমতায় ফিরে পেল 21 বছর পর। 21 বছর পর ক্ষমতায় ফেরত পেল। ফেরত পাওয়ার পর তারা 5 বছর ক্ষমতা চালালো খুব সুন্দরভাবে, এবং 5 বছর ক্ষমতা চালানোর পর তারা আবার সেই 2001 থেকে 2009, অলমোস্ট 9-10 বছর পরে তারা আবার ক্ষমতা আসলো। এটা হলো স্বাভাবিক অবস্থায়। এখন যে অস্বাভাবিক অবস্থায় পড়েছে, এই 15 বছরের শাসন, তার মধ্যে 10 বছর অবৈধ অবৈধ অবৈধ, এই কথাটাকে আগে বলতে হবে। আওয়ামী লীগের কোনো লোক যদি বলে 2014 সালে নির্বাচন ওকে ছিল, 18 নির্বাচন ওকে ছিল, 14 নির্বাচন ওকে ছিল, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না, আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর গজব নাজিল হবে। বিএনপি যদি বলে 21 আগস্ট গ্রেনেড হামলা বিএনপি আওয়ামী লীগ করেছে, বিএনপি যদি বলে যে 15 ফেব্রুয়ারি নির্বাচন পারফেক্ট ছিল, আল্লাহর গজব নাজিল হবে। প্রথমত হলো তওবা করা, ফিরে আসা। তা আওয়ামী লীগকে তওবা করতে হবে যে 3টা নির্বাচন করেছে, অন্যায়, জঘন্য, বাজে, আমরা মাপ চাই, এই কাজ আমরা করব না, এই কাজ আমরা করব না। তো সেখান থেকে বের হয়ে এসে নতুন ধারার একটা রাজনীতি তৈরি করা বা ওই কথাগুলো বলা, পুরনো যারা পাপ করেছে, পাপীরা তো বলতে পারবে না। পাপীরা মৃত্যুর আগ পর্যন্ত, আপনি এই মানুষ এত খারাপ, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি এই কাজ করিনি। তখন আল্লাহ করবেন কি, ওই হাতের, ওই যে লোকটা মিথ্যা বলছে তার হাতের জবান খুলে দেবে। হাত বলবে যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ, এই আমার এই হাত দিয়ে চুরি করেছে। তার যৌনাঙ্গের জবান খুলে দেবে, ও বলবে ও জেনা করেছে। তারপরও সে বলবে যে না আমি এই কাজ করিনি, আমি এই কাজ করিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন, এগুলো কোরআনের কথা, সাক্ষী হিসেবে আল্লাহ রাসূলকে ডাকবেন যে ইয়া রাসূলুল্লাহ দেখেন তো আপনার উম্মত কি বলে। তখন সেই লোক মাথা নোয়ায় থাকবে। তো এই হলো মানুষ। তা যেই লোক 14 থেকে বা 9 থেকে কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের নাম ব্যবহার করে দেশটাকে লুটপাট করেছে, তাকে দিয়ে আপনি সরি বলাতে পারবেন না। তাকে দিয়ে আপনি কখনোই নতুন রাজনীতি শুরু করাতে পারবেন না। কারণ ও শুরু বলা, ও সরি বলার সাথে সাথে ওকে জেলে যেতে হবে। ও সরি বলার সাথে সাথে তো ওকে টাকা ফেরত দিতে হবে। ও সরি বলবে কেন? ফলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আওয়ামী লীগের, মন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, প্রত্যেকটা লোককে আগে কাট আপ করতে হবে ক্যাটাগরিক্যালি, যে এই লোক অর্থনৈতিক দুর্নীতি করেছে, এই লোক ব্যক্তিগত দুর্নীতি করেছে, এই লোক দলের ক্ষতি করেছে,
বাদ দিয়ে আওয়ামী লীগ বিশাল সংগঠন, সেখান থেকে নতুন লোকদেরকে নিয়ে যদি নতুন উদ্যমে এগোনো যায়, হয়তো আওয়ামী লীগের যে রাজনীতি এটা সম্ভব হতে পারে, আদারওয়াইজ ইম্পসিবল।